এইরকম ঘোষণা যদি কোনো দল দেয়, আপনি প্রশংসা না করে কি করবেন? এটা প্রশংসনীয় একটা উদ্যোগ। মানুষ এই সার্ভিসটা কোথাও না কোথাও চাচ্ছে। জামাত ইসলাম একটা বিশাল ঘোষণা দিয়েছেন, কারণ একের পর এক ধামাকাদার ঘোষণা দিচ্ছেন যে গত 24 ঘন্টায় যা ঘটলো তা জিওপলিটিক্সের ইতিহাসে বিরল। দীর্ঘ নীরবতা ভেঙে হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে যা বললেন তাতে পর্যন্ত কেঁপে উঠেছে। তিনি কোনো ডিপ্লোম্যাটিক ভাষায় কথা বলেননি, তিনি সোজা চোখের দিকে তাকিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। নতুন ইতিহাস কায়েম করছে জামাত ইসলামী। হ্যাঁ, বিএনপির সাথে জামাতের ইতিহাসে ভাগ বাটোয়ারা হয়েছে, তবে এটা হচ্ছে সঠিক ইতিহাস। এই ইতিহাস কায়েমের এই ভাগ বাটোয়ারার পজিটিভ দিক হচ্ছে যে আওয়ামী লীগ আউট। ঘুরে যাচ্ছে জামায়াতের ভাগ্য চাকা। রাজনীতিতে সংখ্যা সবসময় সত্য কথা বলে না, একটু গভীরে যান, ভোটের শতাংশ বা ভোট শেয়ারের দিকে তাকালে আপনার চোখ কপালে উঠে যাবে। জামাত ইসলামকে শিবিরকে নিষিদ্ধ করে রাখছিল না 16 বছরের মধ্যে? কতবার নিষিদ্ধ হয়েছে, তাতে কি হয়েছে? জামাত ইসলাম কি আসে নাই? এত বড় বিরোধী দল বাংলাদেশে আগে তো ছিল না। বর্তমান সরকারের গত 1 মাসের কার্যকলাপ দেখলে যে কারো মনে প্রশ্ন জাগবে, এরা আসলে দেশকে কোন দিকে নিয়ে যাচ্ছে। ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যে এরা একের পর এক আওয়ামী লীগের অফিসগুলো তালা ভেঙে দখল করা শুরু করেছে। এটা কি শহীদদের রক্তের সাথে চরম বেইমানি নয়? সাধারণ মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই, তার অন্যদিকে শীর্ষ অপরাধীরা ফোনে নেতাদের সাথে চুক্তি করে জামিনে বেরিয়ে আসে। এদেশের সরকার 69% জনগণের মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গণভোট সহ গুরুত্বপূর্ণ 20টি অধ্যাদেশকে স্বয়ংক্রিয়ভাবে বাতিলের জন্য লিখিত প্রস্তাব করে সে দেশের জনগণের স্বাধীনতা আর স্বাধীনতা দিবস তার কোনো কিছু থাকে। আমেরিকার পাশাপাশি ভারতের সাথেও বিএনপির নতুন এক প্রেম এখন দৃশ্যমান। ঈদের দিন সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বর্তমান ও সাবেক সরকার প্রধানের মধ্যকার এই দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনার কয়েকদিন পেরিয়ে যাবার পর আবারও খবরের শিরোনামে অন্তর্বর্তী সরকার প্রধান। সম্প্রতি জাপানের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন ডক্টর ইউনূস। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এক ফ্লাইটে টোকিওর উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। কথিত জুলাই বিপ্লবের পর সেই যে নয়া বন্দোবস্ত আর ইউনূসের সেই রিসেট বাটন চাপার কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। মনে আছে নিশ্চয়ই ৭১কে ২০২৪ দিয়ে প্রতিস্থাপন করার হুক্কা হওয়া দাবির কথা। আমি জানি না আপনাদের কাছে সেই নয়া বন্দোবস্ত, রিসেট বাটন চাপা কিংবা। সুপ্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদের সবাইকে স্বাগত। দর্শক, যারা নিয়মিত লেটেস্ট ভাইরাল নিউজ দেখতে ভালোবাসেন, সবসময় গরম নিউজ দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আগে ধারাবাহিকভাবে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখে আসা যাক। কথিত জুলাই বিপ্লবের পর সেই যে নয়া বন্দোবস্ত আর ইউনূসের সেই রিসেট বাটন চাপার কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। মনে আছে নিশ্চয়ই ৭১কে ২০২৪ দিয়ে প্রতিস্থাপন করার হুক্কা হওয়া দাবির কথা। আমি জানি না আপনাদের কাছে সেই নয়া বন্দোবস্ত, রিসেট বাটন চাপা কিংবা ৭১কে ২৪ দিয়ে প্রতিস্থাপনের মানে কি ছিল। আমার কাছে এসব ছিল দেশের ভেতর ঘাটে পথে মুক্তিযোদ্ধাদের অপমান অপদস্থ করা, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো মুছে ফেলা, ধানমন্ডি ৩২ ভেঙে গুড়িয়ে দেওয়া এবং তারপর একটি সাজানো নির্বাচনে জামায়াতকে ক্ষমতা দিতে দিতে বিদেশি চাপে তাদেরকে বিরোধী দলের বিপুল সংখ্যক আসন দিয়ে সংসদে পাঠানো, যেখানে বসে তারা প্রথম দিনই মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকারদের জন্য শোক প্রস্তাব পাশ করিয়ে নিতে পারে। আর নেবে নাই বা কেন বলুন তো? আমার কাছে রিসেট বাটন মানে তো মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজাকারকে মুক্তি দিয়ে সংসদ সদস্য হিসাবে বাংলাদেশের গলায় ঝুলিয়ে দেওয়া। এসব নিয়েই তো ২০২৬ সালের ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস এসেছে, কি তাই না? গত এক বছরে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো জামায়াত ইসলামীর পুনরুজ্জীবন। যে দলটি ৭১-এ পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে রাজাকার, আল বদর, আল শামস বাহিনী গঠন করে গণহত্যায় অংশ নিয়েছিল, সেই দলই এখন আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা এখন বাংলাদেশের দ্বিতীয় প্রধান দল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে যে দলকে সন্ত্রাসী, ক্রিমিনাল, মানবতা বিরোধী হিসেবে আখ্যায়িত করা হয়েছিল, যার শীর্ষ ৫ নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, সেই দল এখন নিজেকে শুধু পুনর্বাসিতই করেনি, বরং ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। যখন সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা ১৯৭১ সালের নির্মমতাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সোচ্চার, তখন খোদ বাংলাদেশে চলছে উল্টো রথযাত্রা। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান যে প্রস্তাবটি উত্থাপন করেছেন তা কেবল একটি নথি নয়, বরং ইতিহাসের এক অমীমাংসিত অধ্যায়ের স্বীকৃতি। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ১৯৭১ সালে অপারেশন সার্চলাইটের নামে যা হয়েছিল তা গণহত্যা এবং একই হত্যাযজ্ঞে পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তা করার জন্য জামায়াত ইসলামীকে বিচারের মুখোমুখি করা উচিত। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস বলুন তো? ঠিক এই সময়েই বাংলাদেশে কথিত জুলাই বিপ্লবের পরবর্তী অধ্যায়ে সেই জামায়াত ইসলামী রাজনৈতিক পুনরুজ্জীবন ঘটেছে বলে সবাই আনন্দিত। প্রবল দাপটের সঙ্গে তারা বাংলাদেশে রাজনীতি করছে। মার্কিন মুল্লুকে যখন হিন্দু অ্যাকশনের মতো সংগঠনগুলো ৭১-এর গণহত্যার বিচার এবং জামায়াতের নিষিদ্ধকরণ নিয়ে সরব, তখন ঢাকার রাজপথে এবং ক্ষমতার অলিন্দে
একাত্তরের পরাজিত শক্তির আস্ফালন জাতি হিসেবে আমাদের অস্তিত্বের সংকটকে প্রকট করে তুলেছে। বিসিএস পরীক্ষায় মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ এবং পাকিস্তানি বাহিনীকে দখলদার বাহিনী হিসেবে উল্লেখ করার ঘটনাটি এই নতুন বন্দোবস্তেরই অংশ। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সুপরিকল্পিত একটি প্রচেষ্টার অংশ, যার মাধ্যমে মুক্তিযুদ্ধের মৌলিক চরিত্রটিকে পরিবর্তন করার চেষ্টা হচ্ছে। মুক্তিযুদ্ধ শব্দটি এড়িয়ে প্রতিরোধ যুদ্ধ বলার মধ্যে যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে তা হলো এই যুদ্ধের স্বাধীনতা সংগ্রামের চরিত্রটিকে ঝাপসা করে দেওয়া, বদলে দেওয়া। জাতীয় সংসদে একাত্তরের যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাবের ঘটনাটি এই বিকৃত রাজনীতির চূড়ান্ত নমুনা। যারা মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত হয়েছিল তাদের জন্য জাতীয় সংসদের শোক প্রস্তাব, ভাবুন একবার, এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? এটি শুধু একটি প্রাতিষ্ঠানিক অবমাননা নয়, বরং গোটা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে এক ধরনের ঘোষণা। মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে যে বিতর্ক তোলা হচ্ছে তাও এই বৃহত্তর প্রকল্পের অংশ। 30 লাখ শহীদের সংখ্যাটি নিয়ে প্রশ্ন তুলে আসলে সেই গণহত্যার ভয়াবহতাকে খাটো করে দেখানোর চেষ্টা হচ্ছে। অথচ যুদ্ধের মাত্র 4 মাসের মাথায় অন্নদাশঙ্কর রায় বহু লক্ষ মরেছে বলে লিখেছিলেন। যুদ্ধ শেষ হওয়ার আগেই বিভিন্ন পত্রিকায় 30 লাখ শহীদের কথা প্রকাশিত হয়েছিল, কিন্তু এখন সেই সংখ্যাটিকেই আওয়ামী বয়ান বলে প্রমাণের চেষ্টা করা হচ্ছে। এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে যে চিত্র আপনার সামনে আসে তা হলো 71-এ যারা পরাজিত হয়েছিল এখন তারা বিজয়ীর আসনে বসে আছে। এখন 71-এর খুনি রাজাকার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সংসদ সদস্য হয়ে সংসদ ভবন দখল করেছে। পাকিস্তানের হয়ে যারা যুদ্ধ করেছিল এখন তারা ইতিহাসের বিজয়ী। এই চেষ্টার একটি বড় অংশ হলো জামায়াত ইসলামীর পুনর্বাসন এবং মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ করা। মার্কিন কংগ্রেসে 71-এর গণহত্যার স্বীকৃতির প্রস্তাবটি এই প্রেক্ষাপটে আরো তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। তার মানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটির পার্লামেন্টে যে গণহত্যার স্বীকৃতি আসছে, সেই গণহত্যার কারিগরদের বাংলাদেশেই পুনর্বাসন করা হয়েছে। এই বিপরীতমুখী পরিস্থিতি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা। রিসেট বাটনের যে রাজনীতি চালু করা হয়েছে তার মূল উদ্দেশ্য হলো 71-এর বাংলাদেশকে মুছে দিয়ে 71 পূর্ব বাংলাদেশে ফেরত যাওয়া, যেখানে জামায়াত রাজাকারদের রাজনৈতিক অধিকার আছে, মুক্তিযুদ্ধের চেতনা নেই বলে কিছু নেই, যেখানে গণহত্যা হয়েছে বিতর্কের বিষয়, শহীদরা হয়েছে পরিসংখ্যান একটা সংখ্যা মাত্র। এমন বাংলাদেশ নির্মাণের প্রকল্প শুধু একটি রাজনৈতিক প্রকল্প নয়। একটা প্রচলিত প্রবাদ আছে, গাধা জল ঘোলা কইরা খায়। অর্থাৎ গাধা এমন একটা প্রাণী যারে আপনি স্বচ্ছ জল দিবেন ওইটা সে খাইবো না, সে খাইবো ঘোলা কইরা। অর্থাৎ জলের ভিতরে হাত ঢুকাইয়া লারা চারা দিয়া সেই জল যখন ঘোলা হইব তখন সেই জল খাইব। গাধার ক্যারেক্টার হইছে এটা। বাংলাদেশের মানুষ এরা হচ্ছে গিয়া গাধার ক্যারেক্টার এক একটা। এদেরকে স্বচ্ছভাবে বললে কোনোদিনও বিশ্বাস করবে না, এদেরকে সহজভাবে বললে কোনোদিনও বিশ্বাস করবে না, এদেরকে সাবলীল ভাবে বললে কোনোদিনও বিশ্বাস করবে না। কিন্তু যখন জল ঘোলা হইব, অর্থাৎ স্বচ্ছ স্বাভাবিক কথাগুলারে ঘুরাইয়া পেঁচাইয়া একদম রাজশাহী টু ঢাকা, ঢাকা টু চট্টগ্রাম পেঁচাইয়া বলা হইব, তখন দেখবেন এরা একদম বিশ্বাস করে ফেলছে। 2024 সালের সেই তথাকথিত মেটিকুলাস অভ্যুত্থান জঙ্গি আন্দোলন, সেই জঙ্গি আন্দোলন যে ডিপ স্টেট, পাকিস্তান, তুর্কি আরো একাধিক গোয়েন্দা সংস্থা সেখানে তৎপর ছিল। অর্থাৎ সর্বোপরি ডিপ স্টেটের পরিকল্পনার মাধ্যমে সরকার উৎখাত করা হয়েছে। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, বাংলাদেশের সকল শ্রেণী পেশার সাধারণ মানুষ তো রাস্তায় নেমে গেছিল, সরকারের বিরুদ্ধে ফুলে ফেপে উঠেছিল, ফুসে উঠেছিল। সরকারের বিভিন্ন ধরনের অপকর্ম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনের শাসনের অনুপস্থিতি, বাক স্বাধীনতা হরণ, এই সব কিছু মিলে বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের যে জমায়িত পুঞ্জীভূত ক্ষোভ, এই ক্ষোভের উদ্গীরণ হয়েছে, যার কারণে শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। যে কেউ এই কথাই বলবে, এই ব্যাখ্যায় দেবে, এই উদাহরণ টানবে। কিন্তু আপনারা 15 বছর কেন ভাই রাস্তায় নামলেন না? কেন আপনারা 15 বছর আপনাদের জীবনমান উন্নয়নের কথা বলার জন্য আপনাদেরকে থামিয়ে রাখা হয়েছে, এটা বলে রাস্তায় আন্দোলন করলেন না? কেনই বা আপনারা আপনাদের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল সেইটা বইলে আপনারা রাস্তায় নামলেন না? কেনই বা আপনারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এইটা বইলে রাস্তায় নামলেন না? কারণ প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের জীবনমান একটা পর্যায়ে নিয়ে পৌঁছে দিয়েছিল শেখ হাসিনার সরকার। প্রত্যেকটা মানুষ আগে এক বেলা খেতে পারতো না, শেখ হাসিনার শাসনামলে 3 বেলা খাইতো। একটা রিক্সা চালক দৈনিক 1000 থেকে 1500 টাকা আয় করত, এখন পারেন? বাংলাদেশে কি আইনের শাসনের অনুপস্থিতি ছিল? একটা সিম্পল উদাহরণ দিই, হাতির ঝিলে সারা রাত মানুষ আড্ডা দিত, একটা ছিনতাইকারী ছিল না, একটা অপকর্ম হতো না, একটা বিতর্কিত ঘটনা কিংবা অনিচ্ছাকৃত বিভিন্ন ধরনের ঘটনা ঘটতো। এর বাইরে আপনি যদি সর্বোপরি চিন্তা করেন, বৃহদর্থে চিন্তা করেন, কোন ধরনের অপকর্ম আমরা দেখি নাই। কারণ আমিও হাতির ঝিলের পাশেই থাকতাম। আইনের শাসন ছিল, সারা রাত পুলিশ আপনাদেরকে টহল দিয়েছে। পুলিশের অপকর্ম ছিল নাই আমি সেটা বলবো না, কিন্তু পুলিশ আপনাদের জানমালের নিরাপত্তা, আপনাদের সুরক্ষা কিন্তু নিশ্চিত করেছে। আপনাদের এত অভিযোগ, যে অভিযোগের কারণে আপনারা 2024 সালের সেই জুলাই আন্দোলনে রাস্তায় নেমেছিলেন, এই অভিযোগগুলা গত 15 বছর আপনারা কেন সরকারের সামনে তুলে ধরলেন না? কারণ তখন কোন মেটিকুলাস অভ্যুত্থান বাংলাদেশে সুসংগঠিত করা হয় নাই। বাংলাদেশের মানুষ রাস্তায় কখন নেমেছিল? যখন আবু সাইদ সেই জঙ্গির লাশ দেখলো, পুলিশ তাকে রাবার বুলেট ছুড়ে হত্যা করলো। মানে তারা যেটা বলে, পরবর্তীতে আমরা প্রমাণ পেয়েছি পুলিশ তাকে হত্যা করেনি, তাকে মাথায় বাড়ি দিয়ে হত্যা করা হয়েছে।
পোস্টমর্টেম রিপোর্ট সেটাই বলতেছে। এরপর মুগ্ধ, আবু সাইদ এবং মুগ্ধ হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর এই আন্দোলন বেগবান হইল। কিন্তু আপনারা ভুলে গেছেন 15 জুলাই ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী সবুজ আলী নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছিল। অথচ সবুজ আলীর নামটা আমরা কোথাও দেখি না, কোথাও নাই। কারণ সবুজ আলী আওয়ামী লীগের লোক, জয় বাংলার লোক, ছাত্রলীগের ছেলে, তার নাম তো আসবে না। এতগুলা কথা আপনাদেরকে কেন বলতেছি জানেন? জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানকে যারা বিপ্লব বলে, যারা বলে জুলাই বিপ্লব, যারা 1971-এর মহান মুক্তিযুদ্ধের সাথে জুলাই আন্দোলনকে, জুলাইয়ের সেই স্ক্যামকে তুলনা করে, যারা 71-এর জায়গায় 24-কে বসাতে চায়, যারা 72-এর সংবিধানকে মুছে ফেলতে চায়, সেই ষড়যন্ত্রকারী, সেই ইয়াহিয়ার পুত্ররা, সেই ইয়াহিয়ার নাতিপুতিরা, সেই মোহাম্মদ আলী জিন্নার নাতিপুতিরা, তাদের উত্তরসূরিরা নিজের মুখে স্বীকারোক্তি দিচ্ছে জুলাই আগস্টের সেই বিপ্লবে ডিপ স্টেটের ভূমিকা ছিল। ডিপ স্টেট তাদেরকে কি ধরনের সহায়তা করেছে পরবর্তীতে সরকার গঠনের ক্ষেত্রে, এবং 2029 সাল পর্যন্ত তাদেরকে রাখার একটা পরিকল্পনা ডিপ স্টেট করেছিল, বিএনপিকে ছুড়ে ফেলার একটা পরিকল্পনা করেছিল। অসংখ্য স্বীকারোক্তি নিজের মুখে দিয়েছে লেগুনার ড্রাইভার, হেলিকপ্টার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তার কথাগুলা শুনবেন না? শুনেন। আমরা যখন সরকারের দায়িত্ব ছিলাম, শুরুর দিকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, শক্তিশালী যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের থেকে আমাদেরকে কথা হয়েছিল যে আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত, সেটা শেষ করে আপনারা শেষ করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করি। তাদের সার্টেন কিছু শর্ত ছিল যে তাদেরকে কিছু কিছু জায়গায় ফ্যাসিলিটেট করা, এবং তারা পুরো রোডম্যাপও করে নিয়ে এসেছিল যে বিএনপি নেতাদের তো সাজা আছে, তো সাজা থাকে সাধারণভাবে নির্বাচন দিলেও তারা নির্বাচন করতে পারবে না। তো তাদের সাজাগুলো ইয়ে না করে আদালতের মাধ্যমে এগুলো লিঙ্ক করে, আপনারা তো জানেন সেটা কিভাবে করা যায়। আদালতের ডেট ঘুরিয়ে ঘুরিয়ে তারেক রহমানের নিজের নামে সাজা ছিল, সে যদি সাজাপ্রাপ্ত অবস্থায় থাকতো নির্বাচন হলেও তিনি বাংলাদেশের নির্বাচন অংশগ্রহণ করতে পারতেন না। তো তারপর স্ট্র্যাটেজি আমাদেরকে সাজিয়ে দিয়েছিল যে কিভাবে ক্ষমতায় থাকা যায়, তাদের সাথে এক ধরনের নেগোসিয়েশন, সমঝোতা ভিত্তিতে। আমরা কিন্তু সেটা সাইডে দিই, আমরা সবসময় গণতন্ত্রকেই সামনে রেখেছি, এবং সেটার প্রতি কমিটমেন্ট লাস্ট সরকার ছিল বলে নির্বাচনটা হয়েছে, এবং আমাদের ছিল বলে আমরা ইভেন নির্বাচন যেন প্রস্তুত না হয় সেজন্য নিজেরা আগবারই পদত্যাগ করে চলে এসেছি। কিন্তু আমরা দেখলাম যে বিগত সরকারের দুজন গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকা ব্যক্তি এই সরকারের মন্ত্রী পদমর্যাদায় আছেন, যদিও এই সরকার দলই আমাদের পদত্যাগ সে সময় চেয়েছিল নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের এক ধরনের যুক্তি দাঁড় করে, কিন্তু তারাই এই ধরনের কার্যক্রম এখন করলো। তারাই আগে সরকারের গুরুত্বপূর্ণ দুজন দায়িত্ব ছিল, তাদের সরকার মন্ত্রী হিসেবে নিল। তো সুতরাং মানে এটা বোঝা যায় যে তারা এই নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডকে আসলে ক্ষতিগ্রস্ত করেছে, বিভিন্ন ক্ষেত্রে তাদের সুবিধা পাওয়ার জন্য এই মানুষগুলো তাদেরকে তারা এখন পুরস্কৃত করে তাদেরকে ব্যবহার করেছে। তো এই সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলছিলাম, তো ওই সাংবিধানিক ধারাবাহিকতা ন্যারেটিভ তখন আমাদের পক্ষে উৎপাদিত হতো। ডিপ স্টেট এজেন্সি যদি সাথে থাকতো তাহলে তো সবাই বলতে পারতো যে সংবিধান অনুযায়ী 29 সালে নির্বাচন হওয়া উচিত, তাহলে সরকার